বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে। যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এইটাই আমি বিশ্বাস করি। এই সাপোর্ট প্লাস পিনাকি ভট্টাচার্য একসাথে, রাষ্ট্র এরকম, রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে, তার সাথে আপনার রাজনৈতিক শক্তি যুক্ত হয়, তাইলে রাষ্ট্রের শক্তি প্রবল হয়। হাসিনা ফেলিয়ার কেন হয়েছে জানেন? সে রাষ্ট্রটার দল বানায় ফেলছিল, তাই সে তার দলের যে রাজনৈতিক সাপোর্ট সেটা পায় নাই। গুন্ডা পাইছে, স্তাবক পাইছে, কিন্তু রাজনৈতিক দল পায় নাই। সেই জন্য সে কোনো পলিটিক্সকে ফাইট করতে পারে নাই। প্রফেসর ইউনূসের সরকারও তাই। আগামী 10 দিনের মধ্যে আমরা অপসারণ দেখতে চাই। তুমি কি এই এক মাসে প্রমাণ করতে পেরেছ যে তুমি 5 বছর পর্যন্ত থাকার যোগ্য? যে অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে, তাহলে জনগণের তো দরকার নেই। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূসকে নিয়ে সবাই কথা বলছে। ডক্টর ইউনূসের পদত্যাগ সবাই চাচ্ছে, কিন্তু কেন? এই ডক্টর ইউনূস কেন পদত্যাগ করবেন? ডক্টর ইউনূস এই দেশটি চালিয়ে সঠিকভাবে নিয়ন্ত্রণে নিয়েই উনি নির্বাচন দিবে, কিন্তু এখানে বিরোধী দলের যারা আছে বিভিন্ন কথার উদ্দেশ্য সূত্র ধরে বলতে চাচ্ছে যে ডক্টর ইউনূস নিজের মতো করে দেশ চালাবেন, কোনো দলকে সমর্থন করবেন না। আসলে এটা কতটুকু যুক্তিক যে নেতাকর্মীরা বর্তমানে এভাবে প্রশ্নবিদ্ধ করছে, ডক্টর ইউনূসকে পদত্যাগের দাবি জানাচ্ছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত কথা তারা বলছে? তারা নিজের স্বার্থ হাসিল করার জন্য বলছে। ডক্টর ইউনূস একজন ভালো মানুষ, সে দেশ পরিচালনা করতে, দেশকে সঠিকভাবে সঠিক জায়গায় রেখে উনি এই দেশে নির্বাচন দিতে চান, কিন্তু এখানে কিছু দলীয় যে নেতাকর্মীরা আছে তারা বর্তমানে এটাকে নিয়ে বিভিন্ন ছলাবলা কৌশল সৃষ্টি করার চেষ্টা করছে। চলুন আমরা কিছু বক্তব্য শুনি। এটা বলেন আমাকে যে আরেকটু 3 দিন বলেন, আরেকটু 2 বছর বলেন, ওরা যদি বলেন আমার 5 বছর লাগবে, দেখবেন মানুষের চেহারা চেঞ্জ হয়ে গেছে। বলে ভাই তুমি কেন 5 বছর নিবা? কারণ দেখো, তুমি কি এই এক মাসে প্রমাণ করতে পেরেছ যে তুমি 5 বছর পর্যন্ত থাকার যোগ্য? এই সে প্রমাণ করতে দেখেন, আমি একটা কথা বলি, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, আইন শৃঙ্খলা, এই 3টা খাতে এই সরকার মিজারেবলি ফেল করেছে। আগামী 10 দিনের মধ্যে আমরা অপসারণ দেখতে চাই। পেছনের অনেক ঘটনা জানি, আমরা তো আন্দোলনে কিভাবে সহযোগিতা করেছি, এবং এখানে অবশ্যই একটা কথা বলতে হবে, তারেক রহমানও এই আন্দোলনে সহযোগিতা করেছে। গণতান্ত্রিক সরকারের প্রয়োজন না হলে শেখ হাসিনাকে কেন তাড়াতে বাধ্য হলাম আমরা? শেখ হাসিনা যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকতো তাহলে দেশে এরকম অবস্থা করতে পারতো না। আসিফ মাহমুদদেরকে বলতে চাই, যদি গণ অভ্যুত্থান না করতাম আমরা সবাই মিলে, তাহলে আপনারা কখনোই দেশ স্বাধীন করতে পারতেন না। আর আপনারা সরকার পরিবর্তনের জন্য করেননি, আপনাদের ক্ষমতায় কখনোই পারতেন না। আপনারা বলতেছেন সরকার হটানোর জন্য আপনারা করেন নাই, তাহলে কিসের জন্য গণ অভ্যুত্থান হয়েছে? কেন হাসিনার গণভবনে এরকম ন্যাক্কারজনক ঘটনা হয়েছে? একমাত্র হাসিনাকে হটানোর জন্য। আমাদের সম্মানিত মহাসচিব স্যারের বক্তব্য শুনেছি, এবং এখন যে আসিফ মাহমুদ সাহেব আছেন ক্রীড়া উপদেষ্টা, ওনার বক্তব্য শুনেছি। কিন্তু আমরা ঠান্ডা মাথায় সুন্দরভাবে আমরা বলতে চাই যে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হওয়ার জন্য এই গণ অভ্যুত্থান, আর গণ অভ্যুত্থান কখনো একদিনে তৈরি হয়নি। আসিফ মাহমুদদেরকে বলতে চাই, আমরা রাজপথে ছিলাম, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে কৃষক, শ্রমিক, জনতা, প্রত্যেকটা মানুষ রাজপথে ছিল, সেই জন্য এই গণ অভ্যুত্থান হয়েছে। আপনারা যদি গণ অভ্যুত্থান না করতাম আমরা সবাই মিলে, তাহলে আপনারা কখনোই দেশ স্বাধীন করতে পারতেন। আমাদের মাধ্যমে এই আন্দোলনের সমন্বয়কদের সাথেও কথা বলেছে, বিকজ যখন তারা ল্যাক অফ কনফিডেন্সে ফিল করতেছিল যে আচ্ছা আমরা যে এক দফা ডাক দিব, সেখানে ভাই রাজনৈতিক দলগুলো নামবে কিনা। জামাতের পক্ষ থেকে তাদের সাথে কথা বলেছে, হেফাজতের পক্ষ থেকে কথা বলেছে, সবাইকে তো আমরা কানেক্টেড করিয়ে দিয়েছি, সকলের কন্ট্রিবিউশন ছিল। হঠাৎ করে তো আপনার এই ধরেন 1 মাস কিংবা 20-25 দিনে তো একটা বিপ্লব হয় না, এটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিপ্লব হয়েছে। যে বিপ্লবে বিএনপি অবশ্যই সবচেয়ে বেশি ভুক্তভোগী নির্যাতিত দল, জামাত সহ সমস্ত দল। এই আন্দোলনে সাইফুল ভাই আমাকে একটা লিফলেট দিছিল যে ওনাদের মতো একটা দলের 2 জন কর্মী মারা গেছে, আমাদের দলের 12 জন শহীদ হয়েছে। বিএনপি গতকালকে লিস্ট প্রকাশ করেছে 422 জন তাদের নেতাকর্মী মারা গিয়েছে। কেন শহীদ হয়েছে? তারা তো ছাত্রদেরকে, এবং আমরা তো জানি, কাজে ওই আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ এককভাবে আওয়ামী লীগ করেছে, শেখ মুজিবুর রহমানই মুক্তিযুদ্ধের একক নেতা। এইভাবে মানে একটা নতুন ইতিহাস, বিকৃত বা আংশিক ইতিহাস
তৈরি করাও বোধহয় কারো ঠিক হবে না, সেটা সাংবাদিক হোক, সেটা ছাত্র নেতৃবৃন্দ হোক, সেটা যে কেউই হোক। এই বিষয়ে আপনারা আশা করি মাথায় রাখবেন। অন্য সময় হলে এই সময় আন্দোলন হতো, আন্দোলন হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে আমরা আসলে একটা হাবিয়া দুযোগে ছিলাম। আমরা হাবিয়া দুযোগ থেকে বের হয়ে এসেছি। বের হয়ে আসার পর দেখতেছি আমার এই আঙ্গুল আগুন লাগে, এই আঙ্গুল আগুন লাগে, এই আঙ্গুল আগুন লাগে। এই 3 আঙ্গুলের আগুন কিন্তু আমি অন্য সময় সহ্য করতাম না, কিন্তু আমি তো যোজকে ছিলাম ভাই। যোজক থেকে বের হয়ে এসেছি, এই জন্য ওই তাপটা এখনো টের পাই। 2 দিন যাক আমি কিন্তু হাবিয়া দুযোগের কথা ভুলে যাবো, তখন ওই আঙ্গুলের সামান্য তাপ আমার কাছে অসহ্য লাগবে। তখন আপনি কি করবেন? আপনাদের কি সেই প্রিপারেশনটা আছে? অনেকে হয়তো বলবেন, একটু আগে এসে প্রথমে সেখানে শুনলাম আমাদের বক্তব্য যে রাশেদ খান বলতেছিলেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই দ্বন্দ্ব তো অবধারিত। এই সরকারের প্রথম ভুল যেটা ছিল, ভুল আছে কিন্তু আপনি বলবেন যে আমি ভুল ধরেন কেন? ভুল যে ধরবো, তারা তো ফেরেশতা না, মানুষ, তো মানুষের ভুল হবে না। আপনি যদি মানুষের ভুলটা ধরিয়ে না দেন, সে নিজেকে ফেরেশতা মনে করতে থাকবে। যেমনটা আমাদের আগের প্রধানমন্ত্রী মনে করতেন যে ঈশ্বর এবং সে মাঝখানের কেউ নাই, কাছাকাছি, কারণ ওনার কেউ ভুল ধরে দেওয়ার সাহস পেত না। সবসময় দেখবেন আমাদের বন্ধু বান্ধব এমন হাত কষাকষি করতো, আমার ধারণা চামড়া বোধহয় 1 মিলিমিটার ক্ষয় হয়ে গেছে। এবং এগুলি করতে করতে তাকে বোঝানো হয়েছিল যে আপনি আসলে প্রায় ঈশ্বর, একটু বাকি আছে। তো এখন সেই বিষয়টা হবে, আপনি যদি সমালোচনা না করেন, এরাও ভাবতে শুরু করবে। যেমন আমাদের অনেক ছাত্ররা মধ্যে মনে করা শুরু করছে যে আমরা এই দেশটাকে স্বাধীন করে দিচ্ছি। না রে ভাই, ঘটনা সেরকম নয়। আপনারা স্পার্কটা জ্বালিয়েছেন, স্পার্কটা জ্বালানোর আগ পর্যন্ত 1.5 সালে কাঠিটা আপনি জ্বালাইছেন, আমি অস্বীকার করি। বিভিন্ন দলের বিভিন্ন নেতাকর্মীরা আপনারা যতই ছলে বলে কৌশলে বক্তব্য দেন না কেন, ডক্টর ইউনূসের কাজ করে যাবেন। উনি যতদিন ক্ষমতায় থাকবেন, দেশকে সঠিক জায়গায় রেখেই আপনাদেরকে নির্বাচন দিয়ে আপনারা যারা জয়ী হবেন তাদের হাতে দেশ তুলে দেবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনারা যে কোনো ওয়েতে যে কোনোভাবেই বক্তব্য দেন না কেন, ডক্টর ইউনূস পরোয়া করেন না, কেননা উনি সঠিক মানুষ, সঠিক সিদ্ধান্ত নিয়েই দেশকে আপনাদের হাতে তুলে দেবে। তার আগে ডক্টর ইউনূস কখনোই অপরাজিত হবেন না, তার আগে কখনোই দেশকে আপনাদের হাতে তুলে দিবেন না। যারা বর্তমানে বিভিন্ন দল থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক কাজ করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে ডক্টর ইউনূস কাজ করছেন। উনি অনেক ব্রেনিয়াল মানুষ এবং উনি দেশের এখন বর্তমান প্রধানমন্ত্রী। উনি বুঝে সুঝেই দায়িত্ব নিয়েছেন এবং তার পাশে আছেন বাংলার মানুষ, ছাত্র যারা আছেন, সমন্বয়করা আছেন, বিভিন্নভাবে উনি কাজ করার চেষ্টা করছেন। সেখানে কোনো প্রকার দুর্নীতি, কোনো প্রকার অবনতি দেশের হোক, সেটা ডক্টর ইউনূস চান না। ডক্টর ইউনূস সবসময় চান দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক। এমন কিছু বক্তব্য আপনারা তুলে ধরবেন না যা হয়তো দেশের ক্ষতি। তার আগ পর্যন্ত এই যে আগুনটা জ্বলেছে, কাঠটাকে কেটে আনা, শুকানো, একসঙ্গে জড়ো করা, এই কাজটা গত 16 বছর ধরে দেশের প্রত্যেকটা মানুষ করেছে। তো তাদেরটাও আপনি একটু স্বীকার করেন। প্রথম ভুলটা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা আয়সা নিয়ে বললো যে আমাদের প্রাথমিক এমপ্লয়ার হলো ছাত্ররা। এটা উনি বলতেই পারেন না, উনি একটা মহান অন্যায় করেছেন এবং এই জন্য বলেছেন, বলাতে সবাই মাথায় উঠে গেছে আমি তো এমপ্লয়ার, তোমার আমি যে কোনো সময় সরাই দেবো। এটা হয় না, এইভাবে হয় না। এটা একটা সামগ্রিক ভাবে দেশের অর্জন, এই দেশের মানুষের অর্জন, এবং সেই অর্জনটা নিয়ে আপনারা চিনিমিনি খেলতে পারেন না। আমি আবারও বলছি, যে সুযোগ আমরা পেয়েছি, আমরা আর ইহকালে এরকম সুযোগ দ্বিতীয়বার পাবো না। আমরা যদি এই সুযোগটাকে নষ্ট করি, নিজেরা ধাক্কাধাক্কি করে, তাহলে এর চেয়ে বড় হতাশা এই জাতির জন্য আর কিছু হবে। ডক্টর ইউনূস শুধুমাত্র আমাদের জাতির সম্পদ নয়, তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত পরিচিত মুখ, একজন নোবেল লরিয়েট, এবং তার নিরাপত্তা প্রদান করা, যে কোনো জাতীয় সমস্যায় তাকে সাহায্য করা, এটা আমাদের দায়িত্ব। পরের দিন সকালে আমাকে ডেকেছেন ওনার রুমে, এবং সেখানে তার ছোট বোন শেখ রেহানাও ছিল, এবং তিনি অত্যন্ত মনক্ষুণ্ণ অবস্থায় বললেন, প্রফেসর ইউনূস আমার কোনো আত্মীয় স্বজন কিনা, আমি কি তার সাথে সবসময় যোগাযোগ করি, আমার সাথে কি তার কোনো কথা হয়? একসাথে তিনি অনেকগুলো প্রশ্ন করলেন। আমি
কোনোটারই উত্তর না দিয়ে বললাম যে স্যার, আমি ওনাকে শুধু চিনি যে উনি একজন নোবেল লরিয়েট। আপনি শেখ হাসিনার অনেক কাছের মানুষ ছিলেন, কিন্তু সেই আপনি 2020 সালে এসে বলেছেন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট একটা সরকারের দিকে যাচ্ছে এবং তার ক্ষমতায় দীর্ঘমেয়াদী করার চেষ্টা চালাচ্ছে, এবং আপনি 21 সালের পরবর্তীতে শেখ হাসিনার সরকারের পতনে চেয়েছেন। কি আপনাকে শেখ হাসিনা থেকে, সবচেয়ে কাছের মানুষ থেকে সবচেয়ে দূরের মানুষে পরিণত করবে? কাছে যাওয়া মানে ডিজিএসএসএফ যে আপনি পদটি বলছেন, সেটি আমার জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ ছিল। এটা একটা পেশাগত দায়িত্ব বটে, এবং আমি মনে করি যে আমার যোগ্যতা এবং পেশাগত দক্ষতার আলোকে তৎকালীন প্রধানমন্ত্রী এবং সরকার আমাকে এসএসএফ এর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। রাশেদ খান যে কথাটা বলেছে বিরক্ত হয়েছে, কেন হয়েছে, কেন হবে না? আপনি 2টা স্টুডেন্টকে নিয়ে উপদেষ্টা বানাই দিচ্ছেন, ভুল করেছেন। আরেকজন উপদেষ্টা সে নাকি সক্রেটিস নিয়ে আপনি বানাইছেন আপনার উপদেষ্টা, ভুল করেছেন, সিম্পলি ভুল করেছেন আপনি। এতে মনে হয়েছে কি ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারা বলতেছে আমি কি কম সক্রেটিস দেখবি? আমার লোক আলাপ করেন কোন বিচারে, কোন পরীক্ষায় তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বলেন না। আর আপনারা সরকার পরিবর্তনের জন্য করেননি, আপনাদের ক্ষমতায় কখনোই পারতেন না। আপনাদের প্রতি রেসপেক্ট রেখেই বলতেছি, আপনারা যারা ছাত্র থেকে আসছেন, আমাদেরও সন্তানাদি, আমাদেরও আত্মীয় স্বজন, আমাদেরও ভাই বেরাদার রাজপথে ছিল, তারাও ছাত্র। আমরা ছাত্রের অভিভাবক এবং আমরা রাজনীতিবিদ, সেই হিসেবে আমরা রাজপথে ছিলাম। আমাদের 462 জনের জীবন গিয়েছে, আমরা এখনো পর্যন্ত সেইভাবে কোনো প্রতিবাদ করিনি। আপনি যে বললেন মানুষ 80% ভোট দিয়েছে, কারা 80% ভোট দিয়েছে? গণতান্ত্রিক সরকারের প্রয়োজন না হলে শেখ হাসিনাকে কেন তাড়াতে বাধ্য হলাম আমরা? শেখ হাসিনা যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকতো তাহলে দেশে এরকম অবস্থা করতে পারতো না। তা আমরা আসিফ মাহমুদকে বলতে চাই যে আপনারা আবেগের বশে এত বেশি কথা বলতেছেন, এটা ঠিক না। যেখানে আছেন দেশ সংস্কারের কাজে আছেন, দেশ সংস্কার করেন, আমাদের দল সহ সবাই আপনাদেরকে সহযোগিতা করতেছে, কিন্তু এমন কোন বিতর্কিত কথা বলবেন না যে পরবর্তীতে আপনারাও দিশা পাবেন না। যে মানুষ, জনগণ গণ অভ্যুত্থান ঘটাইছে, বিগত 17 বছর ধরে জাতীয়তাবাদী দল কত নির্যাতিত, নিপীড়িত, কত হত্যা, কত গুম, কত রক্তের বন্যা, কত লক্ষ লক্ষ মামলা, সেটা আপনারা দেখেন নাই? আপনারা একাই গণ অভ্যুত্থান করছেন। এখানে শুধু আপনারা না, এখানে আম জনতা, ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে সবাই রক্ত গেছে। আপনারা বলতেছেন সরকার হটানোর জন্য আপনারা করেন নাই, তাহলে কিসের জন্য গণ অভ্যুত্থান হয়েছে? কেন হাসিনার গণভবনে এরকম ন্যাক্কারজনক ঘটনা হয়েছে? একমাত্র হাসিনাকে হটানোর জন্যই। সুতরাং আমরা বলবো সব ভদ্রতাই ভালো। বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে, যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এইটাই আমি বিশ্বাস করি। আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। বেশিরভাগ গল্প যখন দালালের, তখন আমার দালাল না আমি, এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে, এইটাই আমি বিশ্বাস করি। এই পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাইকোর্টে, যতগুলা পাবলিক ইন্টারেস্টে কাজ করছি, কোনোটাই আমার জন্য ছিল না। কারণ হচ্ছে আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি, আপনি চিন্তাই করতে পারবেন না। এইগুলো কেউ কখনো এটা অ্যাকোমোডেটই করতে পারবে না। তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে বেঁচে থাকার, প্রচন্ড বেঁচে থাকার লোভ কমাইতে হবে। এটা যদি লোভ কমাইতে পারেন তাহলে যতদিন বাঁচবেন বাঘের বাচ্চার মতো বাঁচবেন। তারপর আপনাকে এই অভিযোগগুলো প্রতিবারই কেন করা হয়? অভিযোগ করা হয় হচ্ছে কি, এইগুলা তো নতুন, কারণ এই দেশের যত গল্প শুনে মানুষ সবই হচ্ছে কি কম্প্রোমাইজের গল্প, যে ভাই টাকা দেন আপনারা কিছু বলবো না, সব তো ম্যানেজিং এর গল্প। এই অসংখ্য গল্পের মধ্যে আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথম এই সিলেকশন নিয়ে অনেক সমালোচনা হয়েছে মাহবুব মোর্শেদের, আবার মোহাম্মদ আজমের সিলেকশন সবাই পছন্দ করছে। যাই হোক, এতে আসিফ নজরুল আনন্দিত হওয়ার কিছু নেই। আবার কইছে যে বাংলা একাডেমি যেভাবে পছন্দ হয়েছে সেভাবে শিল্পকলা একাডেমিও পছন্দ হবে। হ্যাঁ, ওই আনন্দিত হওয়ার কিছু নাই আসিফ ভাই। নষ্ট ঘড়িও দিনে 2 বার ঠিক সময় দেয়। আপনার নষ্ট ঘড়ি, আপনার ম্যানেজারিয়াল স্কিল একদম 0, 0, সেজন্য আপনি দিনে 2 বার সময় দেন, আপনার ব্যাটারি গেছে। তো যাই হোক, আমি হইলে বাসের সিলেকশন কেমনে করতাম তার একটা মডেল দিই। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার এই ধরনের কাজ করতে হয় আমার প্রফেশনে, পেশা। আমি এখানে মানে প্যারিসে আমার কোম্পানিতে আমি গ্লোবাল মেডিকেল রিলেশনে কাজ করি। গ্লোবাল মানে কিন্তু সারা দুনিয়া, যেখানে আমাদের কাজ আছে, মানে আমার কোম্পানির কাজ আছে। আমি অফিসের কাজে খুব কমই ট্রাভেল করি, আপনারা জানেন। ট্রাভেল করলে আমি তো বলে দিই আমি কই গেছি না গেছি। আমাকে রিকমেন্ড করতে হয়, ধরা যাক যে হংকং,
কোন এক্সপার্ট দিয়ে আমি অ্যাডভাইজারি বোর্ড করব? অ্যাডভাইজারি বোর্ড মানে যারা পরামর্শ দেয় কোম্পানিকে, ফর্মাল ওয়েতে পরামর্শ দেয়, বিস্তারিত আর গেলাম না। বা ধরেন আফ্রিকার কোন দেশে কোন ডার্মাটোলজিস্ট চামড়ার উপরে ক্লাইমেট চেঞ্জ মানে পরিবেশের পরিবর্তনের ইফেক্ট নিয়ে এক্সপার্ট। কঠিন জটিল বিষয়, কিন্তু আমি হংকংয়ে যাইও না,